প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে। জুলাইয়ের 24-এ যে অপশক্তি বাংলাদেশের অভ্যুত্থান ঘটিয়েছিল, এদের পিছনে আসল চেহারাটা কি, কার কি ভূমিকা ছিল, সেটাই আজকে বেরিয়ে আসছে একে একে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আজকে যারা ক্ষমতার অলিন্দে ঘুরপাক খাচ্ছেন, তারা কি আসলে জনগণের প্রতিনিধি, নাকি কোনো শক্তিশালী রাষ্ট্রের ইম্পোস্ট বা চাপি দেওয়া গুটি? আজ আমরা 4 জন প্রভাবশালী ব্যক্তির মুখোশ উন্মোচন করব, যাদের ভূমিকা শুধু প্রশ্নবিদ্ধ নয়, তাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের মনে অসংখ্য সন্দেহ এবং দানা বেঁধে আছে, এবং মানুষ প্রত্যাশা করে তাদের এই অপকর্মের জন্য একদিন তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যদি না দাঁড়ায়, তাহলে আমরা ধরে নেব সত্যকে চাপা দেওয়া যায়। কিন্তু আমরা ইতিহাস থেকে যে শিক্ষা পাই, সত্য কখনো চাপা দেওয়া যায় না। প্রথমে যে নামটি বলবো প্রিয় দর্শক, তিনি হলেন ডক্টর খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, এবং সেখান থেকে তার বিতর্ক শুরু। খলিলুর রহমান ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সহচর, এমনকি একসময় তার ব্যক্তিগত সচিবও ছিলেন বটে। অর্থাৎ নিরপেক্ষতা নয়, বরং ব্যক্তিগত অনুগত হিসেবে তার উত্থান বাংলাদেশে। আশ্চর্যের বিষয় হল, আজকে সেই খলিলুর রহমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এখন স্বভাবতই মানুষের মনে প্রশ্ন আসে, তিনি কি বিএনপির পছন্দের প্রার্থী, নাকি কোনো অপশক্তির চেপে দেওয়া সিদ্ধান্ত বিএনপিকে মেনে নিতে হলো? খলিলুর রহমানের এই নিয়োগ প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি এখনো কোনো দেশের বা আমাদের কোনো দেশীয় শক্তির হাতে নেই। শক্তিশালী রাষ্ট্রগুলো এখনো ঠিক করে দেয় বাংলাদেশের কারা মন্ত্রী হবেন, কারা সরকার প্রধান হবেন। যে ব্যক্তি ইউনূস প্রশাসনে বিতর্কিত ছিলেন এবং তার আগেও অনেক বিষয় নিয়ে বিতর্কিত ছিলেন, তিনি কিভাবে রাতারাতি একটি বড় দলের হয় বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন? এটা কি একটি সার্বভৌম রাষ্ট্রের পরোক্ষ দাসত্ব নয় কি? প্রিয় দর্শক, এখন আসুন ডক্টর ফরিদা বেগমের দিকে। তিনি ডক্টর ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, এবং তিনি আমাদের যে লাল বদর রয়েছেন বা এনসিপি রয়েছেন, তাদের যে আধ্যাত্মিক গুরু রয়েছেন, ফরহাদ মাজারের স্ত্রীও বটে। একদিকে স্বামী ফরহাদ মাজার লাল বদর বা রাজাকার প্রজন্মকে শেখাচ্ছে কিভাবে দেশের ইতিহাসকে ধ্বংস করা যায়, অন্যদিকে স্ত্রী ফরিদা বেগম উপদেষ্টা হিসেবে নীতি নির্ধারক পর্যায়ে বসে এনসিপিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, এবং তাদের যেই কীর্তিকলাপ সেগুলো বাস্তবায়নে তিনি সহযোগিতা করেছেন। সম্প্রতি তিনি ডেইলি স্টারে একটি কলাম লিখেছেন, বিভিন্ন সভা এবং সেমিনার দাবি করেন যে তিনি মার্কিন যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে হয়ে তার সম্পর্কে তার বিরোধিতা করেছিলেন, কিন্তু তার যে ক্ষমতা, যে সীমাবদ্ধতা, সেটার কারণে, তার বিরোধিতার কারণেও এই চুক্তি সাধিত হয়েছিল। তিনি যদি আসলেই জনস্বার্থে সেই চুক্তির বিরুদ্ধে থাকতেন, তবে কি তিনি কেন পদত্যাগ করলেন না? ক্ষমতার মায়ায় চেয়ার আঁকড়ে ধরে থেকে এখন বিপ্লবী সাজারে যে অপচেষ্টা, মানুষ কি সেটা বুঝে না? এটা কি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা নয় কি? স্বামী স্ত্রী মিলে দেশকে বিক্রি যে নীল নকশা করেছেন, তা দিবালোকের মতো স্পষ্ট প্রমাণ করে। প্রিয় দর্শক, এটা হলো মানুষের
যে অ্যাটেনশন সেটাকে ভিন্ন দিকে ধাবিত করা। এজন্য তিনি বিভিন্ন সভা এবং সেমিনারে বক্তব্য দিয়ে নিজকে নির্দোষ করার প্রমাণ করতে চাচ্ছেন। কিন্তু আসলে কি তিনি কি নির্দোষ? তিনি কি এতগুলো শিশু মারা গেলেন হামের টিকার অভাবে একজন স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে তার কোনো দায়িত্ব বা দায় স্বীকার করেছেন? স্বীকার করেননি। সুতরাং সভা সেমিনার করে বা কলাম লেখে নিজকে নির্দোষ করার বা নিজকে ক্লিন করার যে প্রক্রিয়া তিনি চালু করেছেন বা যে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন, মানুষ কখনো সেটা মেনে নেবে না। তার যে গ্রহীত কাজ উপদেষ্টা হিসেবে এবং সরকারের পৃষ্ঠপোষক হিসাবে, তার অপকর্মের পৃষ্ঠপোষক হিসাবে যে দাসত্ব চুক্তি সরকার করেছে, একজন উপদেষ্টা হিসেবে তিনি কোনোভাবেই তার দায় এড়াতে পারেন না। প্রিয় দর্শক, এখন আসুন তৃতীয় ব্যক্তি। তিনি হলেন রিজওয়ানা হাসান, যিনি ডক্টর ইউনূসের পরিবেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন। কিন্তু তার যে উপদেষ্টা সময়কাল, সেটা ছিল গণমাধ্যমের জন্য এক অন্ধকার যুগ। তিনি বারবার বলেছেন যে ইউনূস সরকারের সময় সাংবাদিকেরা স্বাধীন, অথচ ইউনূস সরকারের সময় গণমাধ্যম যে পরিমাণ দমন পীড়নের শিকার হয়েছেন তা ইতিহাসে বিরল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পৃথিবীর বিভিন্ন যে প্রেস অর্গানাইজেশনগুলো তার প্রমাণ দিয়েছে, তারা যেই রিপোর্ট প্রকাশ করেছে, যে বিভৎস তারা দেখিয়েছে, সেখান থেকে স্পষ্ট প্রমাণ করে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের প্রেসের কী অবস্থা ছিল বা সাংবাদিকের নির্যাতনের কী পরিমাণ বা কত সীমা পরিসীমা তখন চালু করা হয়েছিল। এই রিজওয়ানা হাসান সারা জীবন এনজিও করে বিদেশি ফান্ডে চলা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির পাহাড় সমান প্রমাণ বা অভিযোগ রয়েছে। তিনি মূলত সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে একজন সক্রিয় কর্মী ছিলেন। জুলাই আন্দোলনে ছিল কিছু ছাত্রের কোটা নিয়ে যে আন্দোলন, পরে সেটা বিএনপি এবং জামাতের সমর্থনে সেটা বড় আকারে রূপ নেয়। কিন্তু রিজওয়ানা ও তার চক্র এটিকে ব্যবহার করে জামাত এবং বিএনপি এবং লাল বদর জোটে শাসন কায়েম করে বাংলাদেশে। দেশের মানুষকে বিভ্রান্ত করে পার পাওয়া যাবে না। সাম্রাজ্যবাদের এই এজেন্ডা বাস্তবায়নকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে। এখন আসুন চতুর্থ ব্যক্তি। তিনি হলেন আমাদের ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি এখন নিজেকে সাধু প্রমাণ করার জন্য অসংখ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক লেখা লিখছেন, অনেক বক্তব্য তিনি দিচ্ছেন, অনেক সভা সেমিনারে যাচ্ছেন, ফেসবুকে অনেক পোস্ট দিচ্ছেন। তিনি এক নতুন ন্যারেটিভ তৈরি করেছেন যে ইউনূস সরকার আমলে একটি কিচেন ক্যাবিনেট ছিল, যেখানে মাত্র কয়েকজন উপদেষ্টা সিদ্ধান্ত নিতেন এবং তাকে নাকি গুরুত্ব দেওয়া হতো না। তিনি আরও বলেছেন যে তিনি অনেক কিছু প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু তার সীমাবদ্ধতা ছিল, সেজন্য প্রতিবাদ করতে পারেননি। কিন্তু আমাদের প্রশ্ন সাখাওয়াত সাহেবের কাছে, আপনি যদি জানতেন সিদ্ধান্ত ভুল হচ্ছে বা স্বৈরাচারী উপায়ে দেশ চলছে, তবে প্রতিবাদ স্বরূপ কেন পদত্যাগ করলেন না? সুবিধা ভোগ করে এখন বিচারের সময় আসছে, তখন দায় এড়ানোর চেষ্টা করছেন। এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এই ঘৃণ ভূমিকার জন্য প্রতিটি উপদেষ্টাকে চরম মূল্য দিতে হবে। দর্শক, এই চারজন ব্যক্তি কেবল উদাহরণ মাত্র। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিদেশি প্রভুদের খুশি করতে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং দেশের আমেরিকার সাথে যে দাসত্ব চুক্তি করেছেন সেটা খুবই গৃহীত এবং সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ইতিহাস সাক্ষী, অন্যায় করে কেউ পার পায় না। খুব শীঘ্র এদের মুখোশ পুরোপুরি ছিঁড়ে পড়বে, মুখোশ উপড়ে ফেলবে জনগণ এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সত্যের জয় অবশ্যই অবধারিত, সত্যের জয় হবেই। আমাদের সাথেই থাকুন, আমরা এরকম আরও সত্য উন্মোচন নিয়ে আরও বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।